গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। ঘুম থেকে উঠেই দেখো ঠাকুরগুলোর দর্শন করে নিলাম। আমি ডেইলি ঘুম থেকে উঠেই ঠাকুরগুলোর দর্শন আমি করিনি, যার কারণে ঠাকুরগুলোকে আমার বেডের পাশেই রেখেছি। এখানে আছে শ্রীমদ ভাগবত গীতা, রাধা মাধব আর মাতারা আর সিদ্ধিদাতা আছে। তারপর ঘুম থেকে উঠে তো আমি চাউমিন বানিয়ে নিয়েছিলাম। আজকের রান্নাটা মাই করছে। এদিকে দেখো কালকে ডাল ছিল, মা ওটাই শুকে দেখছিল নষ্ট হয়েছে কিনা। আর খারমান পাতা বাটা করেছে আর মূলো শাক করেছে, এগুলো দিয়ে আজকের খাওয়া চলবে। আমি তো খাবোই না, চাউমিন খেয়েছি। এইদিকে দেখো স্বর্ণকে ও দানার বস্তার মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদুনকে দেখছিল যে দিদুন কি করছে না করছে সবকিছুই দেখছে। আর আজকে যেহেতু মা রান্না করছে, আমি বসে থেকে কি করবো ভাবলাম একটু কাজে লাগাই শরীরটাকে। তার জন্য চলে এসে শোকেস গোছানোর জন্য। অনেকদিন থেকেই ভাবছিলাম শোকেসটাকে গুছাবো, কেননা শোকেসের ভিতরে অনেক টিকটিকি ঢুকে পায়খানা করে রেখেছিল। শোকেস তো বন্ধই থাকে, তারপর জানি না কোন দিক দিয়ে টিকটিকি ঢুকে। আজকে প্রায় 2 বছর 3 বছর পর শোকেসটা এইদিকে একদম পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। কাপড়গুলো বের করে গোছাতে একদমই ঝামেলা মনে হয়। এইদিকে যে আমার হাতে শাড়িটা দেখছো, এটা কিন্তু আমার জীবন নষ্ট করার শাড়ি। মানে আমার বিয়ের শাড়ি, বিয়ের দিন পরেছিলাম, বিয়ের পর আরেকদিন পরেছিলাম, 2 দিনই পরেছিলাম শাড়িটা, কিন্তু পরা হয়নি। এখন তোমরা বলতে পারো বিয়ের শাড়িকে আমি জীবন নষ্ট করার শাড়ি কেন বললাম? কারণ সব মেয়েদের একটা স্বপ্ন থাকে, বিয়ে করলে তার জীবনের সব দুঃখ কষ্ট তার স্বামী ভুলিয়ে দিবে, কিন্তু তা আমার হয়নি। আমার হয়েছে উল্টোটা। জীবনে আমার এত দুঃখ নেমেছে, না পারছি খেতে, না পারছি শুতে, না পারছি কোথাও যেতে। আমি কোথাও যেতে পারছি না বা কিচ্ছুই করতে পারছি না। জানি না ভগবান হয়তো আমার জীবনে ভালোবাসা লেখেনি। না পেয়েছি বাবার ভালোবাসা, না পেয়েছি স্বামীর ভালোবাসা। জীবনে 2টো পুরুষের ভালোবাসা একটা মেয়ের খুব প্রয়োজন, 2টোর মধ্যে একটা পুরুষের ভালোবাসা আমি পাইনি। পুরুষটা হলো আমার বাবা। আমার বাবা আমাকে কোনোদিনও ভালোবাসেনি, বাবার কুলে আমি উঠেছি কিনা আমার মনেই নেই। দ্বিতীয় পুরুষটা হলো আমার স্বামী। সে আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার থেকে তার কথাই বেশি ভাবে। সে ভাবে না যে বিয়ে করেছে, একটা দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হবে, এইসব কিছুই ভাবে না। আমাদের যে একটা ছেলে আছে, আমাদের ছেলেটার কথা কিন্তু সে ভাবে না। এই হলো আমার মা। আমার মা যদি না থাকতো, আমার ছেলে কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো না। কেননা ও জন্মের পর থেকে আমার ব্রেস্টে সেরকম মিল্ক আসতো না, যার কারণে ওর দুধের খুব অভাব পড়তো। ওর বাবা ওকে 1 প্যাকেট দুধ কিনে দিয়েছে কিনা আমার মনে পড়ছে না, কিন্তু আমার মা ওকে সবসময় খাইয়ে গেছে। 1 প্যাকেট দুধ আনাতো, 1 প্যাকেট দুধ কিন্তু ওর 3 দিনে টিকে যেত, 3 দিন পর আবার আনা হতো। এইভাবে কিন্তু আমাদের সংসার একদমই চলছিল না। কেননা আমার মা সাধারণ স্কুলে মিড ডে মিলের রান্না করে। মিড ডে মিলের রান্নার টাকা দিয়ে হয় না, 2000 টাকা মাসে। 2000 টাকা মাসে তো ছেলের খাওয়া হয় না, কারণ 1 প্যাকেট দুধের দামই ছিল তখন 810 টাকা। এখন আর হয়তো আরো দাম বেড়ে গেছে, অনেকটা দাম হয়ে গেছে। 810 টাকা দুধ ওকে খাওয়ানো হতো। ওই 5 দিন মানে 3 দিন 5 দিনের দিন আনতে হতো। সত্যি বলতে গেলে ও যখন ছোট ছিল আমাদের একটা অভাবের দিনে গিয়েছিল, সত্যি অনেক অভাব হয়েছিল। ওর বাবা সাহায্য করেছিল, এরকমটা করেনি। যেমন একটা ছেলের প্রতি তার বাবার কতটা মানে কর্তব্য থাকে, সেরকম কর্তব্য পালন করেনি বলে তো ছেলেটা আজকে এই জায়গায় আছে, ওর বাড়িতে না থেকে। তবে আমি চাই শ্বশুর বাড়ি থাকার জন্য অনেক চেষ্টাও করেছি, কিন্তু থাকতে পারিনি। জানি না ভগবান আর কপালে কত দুঃখ লিখে রেখেছে, জানি না ও দুঃখটা আমার কবে শেষ হবে, কোন পাপের জন্য যে আমার কপালে এত দুঃখ। বাবার দুঃখটা আলাদা রকম। আমার বাবা যে আছে, আমার বাবা, সে আমাকে ভালোবাসুক না বাসুক সেটা আমি কিছুই মনে করি না, কিন্তু আমার স্বামী আমাকে এতটা অবহেলা করে, সেই অবহেলা দেখে ভীষণ খারাপ লাগে, ভীষণ কষ্ট হয়। তবে লোকে বলে আমার ছেলে নাকি আমার বড় হয়ে দুঃখ শেষ করবে। ছেলেকে তো বড় বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন, আমার কাছে তো সেই টাকাও নেই। আমি চাইছি এখন যেন কি লোকের বাড়িতে কাজ করে ছেলেটাকে বড় বানাই। আমার মায়ের তো ক্ষমতা নেই যে আমার মা আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। আমার মায়ের নিজের চিকিৎসাই করতে পারছে না। আমি কোনোদিনই কোনো কাজ করিনি, মেয়েবেলায় একদম খেয়ে থালাটাও ধুতাম না, এখন সবই করতে হয়। সব মুখ বুঝে সহ্য করে নিয়েছি, সবকিছু আমার কপালে দোষ দিয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু ভগবান আমার স্বামীকে বাঁচিয়ে রাখুক, যেখানে থাকুক ও ভালো থাকুক। ও আমার সাথে এত খারাপ ব্যবহার করে, তারপরে কিন্তু আমি ওর সাথে খারাপ ব্যবহার করি না। ও যখন ভালোভাবে এসে নাটক করে আমাকে বলে ভালো হয়ে যাবে, তখনই সব দুঃখ ভুলে আমি ওর দিকে তাকিয়ে থাকি, কিন্তু ও আমাকে তো একদমই বোঝে না। আশায় আছি কবে ঠিক হবে। লোকে কিন্তু আমাকে বলে আরেকটা বিয়ে করি না, আরেকটা বিয়ে করলে কি আর সমস্যার সমাধান হবে? আমি যদি আরেকটা বিয়ে করে নি, না হয় আমি আমার জীবনটা নিয়ে গেলাম, কিন্তু আমার ছেলেটার জীবনটা কি হবে বলো তো? ভগবান ওকে পাঠিয়েছে আমার কাছে, ওর দায়িত্ব আমাকে পালন করার জন্য। দায়িত্ব তো আমি পালন করবোই, কিন্তু আমি আর বিয়ে করবো না। আমার মানে বিয়ে করার শখটা ঘুচে গেছে। বিয়ে যে কি জিনিস, যার সুখ হয়তো হলো, না হয়তো আর কোনোদিনও হয় না। বিয়ে হলো মেয়েদের জীবনে লটারির মতো, কারো মানে সুখ হয় কপালে, কারো সুখ হয় না। সত্যি বলতে গেলে আমার মতো অভাগী মেয়ে আমার গ্রামে আর নেই, একটার বেশি 2টো। মানে আমি ছাড়া কেউ নেই, স্বামী ছাড়া আমি একা থাকি। নানান লোকে নানান কথা বলে, কিন্তু লোকে তো আর জানে না আমার ভেতরের পরিস্থিতিটা। কোন মেয়ে না চায় বলো তার স্বামীর সঙ্গে থাকতে? আমিও চেয়েছিলাম একটা স্বামীর সাথে থাকবো, একটা সুন্দর সংসার হবে, সবকিছু ভুলে মানিয়ে গুছিয়ে আমি ওর কাছে যাই, কিন্তু ও তো ভালো থাকে না, ভালো থাকতে চায় না, আমাকে ভালো থাকতে দেয় না। যাই হোক বন্ধুরা, এসব গল্প তো পরে করবো। এসব গল্প তোমরা চাইলে আরেকটা মিনি ব্লগ বানিয়ে তোমাদের সামনে আমি আনবো। তবে বন্ধুরা, আমার স্বামীর বদনাম আমি করি, আমার কিচ্ছু গায়ে লাগে না, কিন্তু অন্য কারো মুখ থেকে আমার স্বামীর বদনাম শুনলে কিন্তু আমার একদমই সহ্য হয় না। মনে হোক না কেন, সে আমার প্রিয় মানুষ। আমি আশায় আছি সে একদিন ভালো হবে, অবশ্যই ভালো হবে। মা মনসা ওকে ভালো করবেই করবে, এটা হলো আমার জীবনের আশা। আশা নিয়ে আমি বেঁচে যাবো, যতদিন বাঁচতে পারবো বেঁচেই যাবো, এই আশা নিয়েই আমার স্বামীকে ভালো করার আশা। যাই হোক বন্ধুরা, এখন তো অনেকটা ঠান্ডা পড়ে গিয়েছে, যার কারণে আমি গরম জলে আজকে স্নান করবো বলে গরম জল বসিয়ে দিয়েছি। তারপর স্বর্ণ তো বিছানায় বসে ভাত খেলো, চাদরটা এঁটো হয়ে গেছে, যার কারণে চাদরটা তুলে ধুয়ে দিয়েছি। আর আমি ভিজে গিয়েছিলাম, যার কারণে
কারণে আমিও স্নান করে নিয়েছি, কিন্তু স্বর্ণকে এখনো স্নান করায়নি, ওকে করাবো। এদিকে তো ওয়ালের মধ্যে এত ধুলো জমে গিয়েছিল, ওয়ালগুলো একদম মানে প্রচুর ধুলো জমে, যেহেতু রাস্তার কিনারে বাড়ি গাড়ি যায়, রাস্তা দিয়ে প্রচুর ধুলা জমে আমাদের ওয়ালে। কয়েকদিন পর পরে কিন্তু আমি ওয়ালগুলো বাটামগুলো এইভাবে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই, তারপরেও কিন্তু প্রচুর ধুলা জমে। করবো বলো, গ্রামের বাড়ি, এখন শীতকাল আসছে, এখন শীতকালে কিন্তু এমনি থেকে গ্রামে আমাদের প্রচুর ধুলা হয়। আর আমাদের ঘরটা না একদম রাস্তার ধারে, রাস্তা থেকে মনে হয় 2 হাত পেছনে আমাদের ঘরটা। তারপর বিছানা গুছানো হয়ে গেলে আমি এদিকে স্বর্ণকে স্নান করিয়ে ঘরে নিয়ে চলে এসে তেল ক্রিম লাগিয়ে দিচ্ছি। তেল ক্রিম না লাগালে তো এখন শীতকাল, একদম গা হাত পা ফেটে যাবে, ও তো লাগাতেই চায় না, তেল ক্রিম জোর করে করে লাগিয়ে দিচ্ছি। তারপর মা স্কুল থেকে এসে গিয়েছিল, মার কাছে আমি ওকে রেখে একটু বেরিয়ে গিয়েছিলাম বড় মাসির সঙ্গে পাড়ায় নেমন্তন্ন করার জন্য। কেননা বড় মাসির ছোট ছেলের বয়স 7 আছে, যার কারণে আমাদের গ্রামে নেমন্তন্ন করার জন্য চলে এসে বড় মাসির ব্যাগটা মা আর মাসি এদিকে দেখছিল, আর সঙ্গে সঙ্গে দেখো আমাদের ছাগলটাও দেখছিল। তারপর আমরা সবাই মিলে বসে গেলাম। মাসি অনেকগুলো কাপড় চোপড় বাজার করে নিয়ে এসেছিল স্বাদের অনুষ্ঠানের জন্য। আমরা সবাই মিলে দেখছিলাম, দেখো বারবার ছাগলটা কিন্তু এখানে আসছে, আর স্বর্ণ কিন্তু দৌড়াচ্ছে, তবু ছাগলটা চলেই এসছে আমাদের মাঝে। আর স্বর্ণ খুব দুষ্টুমি করছিল, যার কারণে আমি ওকে কোলে নিয়ে আছি। আর এইদিকে দেখো, এটা হলো আমার বড় মাসি। এইদিকে যে একে তো অনেকেই দেখেছো, এটা হলো আমার ছোট মাসি। আগের একটা ব্লগে যারা যারা দেখেছো তারা তো দেখেছো। আর এটা হলো আমার মা, সবাই তো চেনে আমার মাকে। আর এটা হলো আমাদের বড় মামি। আমাদের ছোট মামি কিন্তু আমাদের মধ্যে নেই, আমাদের ছোট মামি আমাদের ছেড়ে অনেক দিন আগেই চলে গিয়েছে। আজ থেকে প্রায় 1.5 বছর হলো ছোট মামি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। আর এদিকে দেখো 3 বোন এক জায়গায় হয়েছে, 3 বোন এক জায়গায় বসে কি গল্প, মানে কার থেকে বেশি কে গল্প করতে পারে। 3 বোন এক জায়গায় হলে এত হাসি খুশি, যেমন আমরা 2 বোন আছি, আমি আমার দিদি, আমরা 2 বোন এক জায়গায় হলে খুব হাসি খুশি, মানে মারামারিও করে ফেলি এখনো, কিন্তু এমন না যে দুজনের বিয়ে হয়ে গেছে বলে ঝগড়া হয় না, এখনো কিন্তু আমাদের দুজনের মধ্যে প্রচুর ঝগড়া হয়। তারপর সন্ধ্যাবেলায় ঘর দুয়ার ঝাড়ু দিয়ে আমি চলে এসেছিলাম সন্ধ্যা দেওয়ার জন্য। এমনি দিন আমার মাই সন্ধ্যা দেয়, আজকে মা বাড়িতে নেই, মা কি স্বর্ণকে নিয়ে গেছে মাসির বাড়িতে একটু ঘোরার জন্য। স্বর্ণ সারাদিন আজ ঘুরে নেই, যার কারণে খুব কান্নাকাটি করছিল, যার কারণে মা ওকে নিয়ে একটু বেরিয়ে গেল, আর আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছিলাম। আর ঘরের পূজাটা আমাকে আর মাকে দিতে হয় না, ঘরের পূজা আমার দিদাই করে। মাঝে মধ্যে কোনো বৃহস্পতিবারের পূজা আমি না হলে মা দেয়, আর সারা বছরের পূজা কিন্তু আমার দিদাই করে। পুজো করলে বা ধূপ দিলে, ঘরের যে কোনো একটা মানে ঠাকুরের কোনো কাজ করলে না নিজের মনটা অনেকটা শান্তি লাগে। আমি আগে বুঝতাম না, আমার মা খালি বলতো যে মন দিয়ে ঠাকুরের পূজা কর, তাহলে দেখবি জীবনের সব দুঃখ কষ্ট সব ভুলে যাবি। বলতে ঠাকুরকে মায়ের কথা শুনে আমি এখন খুবই মানি, মন থেকে ঠাকুরের দিকে তাকিয়ে চেয়ে বসে আছি কবে ঠাকুর আমার সব সুখ শান্তি ফিরিয়ে দেবে। তারপর বড় মামি আবার নিয়ে এসছে, দেখো এটা কি জিনিস, মানে আমি বুঝি না। মামি বললো এটা নাকি আপেল দিয়ে তৈরি, আর খেতে অনেকটা আপেলের ফ্লেভার ছিল। খাচ্ছিলাম কিন্তু জ্যাম টাইপের একটা ফ্লেভার বেরোচ্ছিল। আমরা এর আগে এটা কোনোদিনও খাইনি, আজকেই প্রথম। তোমরা কি কেউ খেয়েছো? খেলে কমেন্ট করে অবশ্যই জানাবে এটার নাম কি। কিন্তু আমাদের লোকালে পাওয়া যায় না, আমাদের লোকাল থেকে আনেনি, এটা কিন্তু অনেক দূর থেকে নিয়ে এসছে, কেরালা থেকে নিয়ে এসছে আমার বোনের জামাই। এটাই মামি দিয়ে গেল, ওরা এসছে আজকে। তারপর দেখো সন্ধ্যার সময় আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম, লাল চা। আমরা কিন্তু দুধ চা খাই না, লাল চাই বানিয়েছি, কিন্তু কারেন্ট নেই, কারেন্ট ছাড়া পুরো অন্ধকারের মধ্যে ভিডিওটা করেছি। আজকে চায়ের সঙ্গে ছিল কুকিজ, আমাদের বড় মাসি এসেছিল, বড় মাসি এই কুকিজ গুলো নিয়ে এসেছিল। এখানে গ্লাসে করে চাটা আমি খাবো, আর কাপে স্বর্ণ, মা, দিদা 3 জনে খাবে। পুরো অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কিন্তু খাচ্ছি আর ভিডিও করছি। ছোটবেলায় এর থেকে অন্ধকার মানে আমরা হারিকেন জ্বালিয়ে থাকতাম, তারপর আমরা হারিকেন জ্বালিয়ে আমরা কিন্তু 5 পর্যন্ত বই পড়েছি। আমি যখন 5-এ পড়ি তখন আমাদের গ্রামে কারেন্ট এসেছিল, আর এখন দেখো কারেন্ট ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, কারেন্ট ছাড়া একদমই ভালো লাগে না। অন্ধকার যেমন চোখেই দেখি না, খুব খারাপ অবস্থা লাগে। আগে সেই ছোট্টবেলায় আমরা কিন্তু কারেন্ট ছাড়াই থেকেছি, কারেন্ট ছাড়াই আমরা বই পড়েছি, আর এখন সেই হারিকেনের আলোতে মানে কিছুই চোখে দেখবো না, মানে এরকম অবস্থা হয়ে গেছে আমাদের। আমার দিদা মাঝে মাঝে বলে আমরা হারিকেন দিয়ে কত কাজই করেছি। আমি দিদাকে সঙ্গে সঙ্গে উত্তর দিই, বলো কি সবকিছু যুগের পরিবর্তন, যুগের সাথেই সবকিছু পরিবর্তন হয়। এছাড়া না এখন একদমই ভালো লাগে না, সেটা দিন হোক বা রাত হোক। দিনের বেলায় যাই হোক কোনোরকম থাকা যায়, রাতের বেলা কারেন্ট ছাড়া একদমই থাকা যায় না। 10 মিনিটের মতো কারেন্ট ছিল না, তাতেই মনে হচ্ছিল যে পুরো গ্রামটা একদম চুপচাপ ঘুমিয়ে গেছে। আর এই অন্ধকারে বসে বসে আমরা 3 জনে চা খেয়ে নিচ্ছি। আমার দিদা চা খাচ্ছে না, কেননা আমার দিদার লাল চা একদমই পছন্দ না। আমার দিদা একটু আগেই চা খেয়েছে, মাসি বানিয়ে দিয়ে গেছিল দুধ চা, যার কারণে দিদার জন্য এখনো চা বানাইনি। তো যে বন্ধু আমার ভিডিওটা দেখেছো তাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই।